This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH ছোটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে। দেখুন, স্যার নিয়ে আজকে শুরু করতেই হচ্ছে, তার কারণ বিগ ডেভেলপমেন্ট আছে। আপনারা জানেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মামলার শুনানি ছিল, প্রত্যেক দিনই থাকছে এই শুনানি। আজকে একটা বড় অবজারভেশন সুপ্রিম কোর্টের, সেটা কি আপনার জেনে নেওয়া একান্ত প্রয়োজন। স্যার নিয়ে তুঙ্গে এখন রাজনীতি, ঠিক সেই সময় কমিশনের যুক্তিতেই, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এতদিন যে যুক্তিটা দিচ্ছিল তাতেই সায় দিল দেশের সুপ্রিম কোর্ট, মানে শীর্ষ আদালত। কোন যুক্তি? দেখুন, এটা কিন্তু অবজারভেশন, পরে কি হবে বলতে পারবো না। আজকের দিনে দাঁড়িয়ে এটাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের পর্যবেক্ষণ। নাগরিকত্ব প্রমাণে আধার যথেষ্ট নয়। আধার ইস্যুতে কমিশনের পাশেই সুপ্রিম কোর্ট। আজকের দিনে দাঁড়িয়ে এটাই হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত বা ন্যায়ালয়, তার এটা অবজারভেশন বা পর্যবেক্ষণ। আধার নিয়ে কমিশনের যুক্তিতেই সায় শীর্ষ আদালতের। নাগরিকত্ব প্রমাণে আধার যথেষ্ট নয়, আধারের তথ্য যাচাই করা প্রয়োজন। স্যার মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। একটা কথা এই ফাঁকেই আপনাদের জানিয়ে রাখি, এই সুপ্রিম কোর্টই কিন্তু বারে বারে বলছিল যে আধারকেও স্যারে গণ্য করতে হবে, অর্থাৎ কেউ ভোটার কি ভোটার নন বা নাম তোলার ক্ষেত্রে ভোটার লিস্টে নতুন করে আধারকেও প্রাধান্য দিন, কারণ আধারের কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে। কিছুতেই এতদিন সেটা শোনেনি জাতীয় নির্বাচন কমিশন। অবশেষে সুপ্রিম কোর্ট কিন্তু কমিশনের যে যুক্তি তাতেই সায় দিল আজকের দিনে দাঁড়িয়ে। আধার ভোটার রেশন কার্ডকে পরিচয়পত্রের নথি হিসেবে গণ্য করার জন্য 2 দফায় আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং জাতীয় নির্বাচন কমিশনও পরবর্তী ক্ষেত্রে হলফনামা দিয়ে জানিয়ে দেয় যে তারা আধার ভোটার রেশন কার্ডকে কোনো মতেই পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসেবে গণ্য করবে না। এর পরবর্তী ক্ষেত্রে আজ বিচারপতি সূর্যকান্ত খুব তাৎপর্যপূর্ণভাবে কমিশনের বক্তব্যকেই পরোক্ষে সমর্থন করেছেন। তিনি জানিয়েছেন যে আধার ভোটার রেশন কার্ড পরিচয়পত্রের নথি হিসেবে গণ্য করা যাবে না। আর এই পর্যবেক্ষণের পর বিরোধীদের কি অবস্থান হয় সেই বিষয়টি এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ মাঠে ময়দানে এসআইআর নিয়ে আন্দোলন যখন ক্রমশ ছড়াচ্ছে, তখন একটা বিষয় স্পষ্ট, এই আন্দোলনের আগামী দিনের অভিমুখ কী হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করবে এই মামলার আগামী দিনের সুপ্রিম কোর্টে শুনানির অভিমুখের দিকে বা রায়ের দিকেই। অর্থাৎ আধার এবং ভোটার কার্ড নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যুক্তিতেই সায় দিল সুপ্রিম কোর্ট, আর এদিকে সেই নির্বাচন কমিশনের সঙ্গেই রাজ্য সরকারের সংঘাত আরও বেড়ে গেল। কমিশনের সুপারিশ মানেনি রাজ্য, 2 ইআরও এবং 2 AERO তাদেরকে সাসপেন্ড করেনি রাজ্য। এমনকি তাদের বিরুদ্ধে এফআইআর করার যে সুপারিশ বলুন, নির্দেশ বলুন ছিল জাতীয় নির্বাচন কমিশনের, রাজ্য সেটা শোনেনি। আপাতত এক AERO এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে এই নির্বাচন প্রক্রিয়া বা কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এইটুকুই। কমিশনকে না চটিয়ে পদক্ষেপের পথ অবশ্য খোলা রেখেছে রাজ্য। বলেছে অনুসন্ধান তাদের মতো করে তারা চালাচ্ছেন, যদি দেখা যায় তারা দোষী তাহলে অ্যাকশন টেকেন রিপোর্ট, অ্যাকশন নেওয়ার পর পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তাতে কর্ণপাত করলো না। বিগ ডেভেলপমেন্ট আবার, কমিশনের সুপারিশ কেন মানেনি রাজ্য? এবার মুখ্য সচিবকে তলব কমিশনে। কালই মুখ্য সচিবকে দিল্লিতে নির্বাচন সদনে উপস্থিত হতে হবে সশরীরে। মনোজ পল, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। আগামীকাল বুধবার অর্থাৎ 13ই আগস্ট বিকেল 5টার মধ্যে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে হাজিরা দিতে হবে মুখ্য সচিব মনোজ পন্তকে। কারণ গত 5ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিব মনোজ পন্তকে একটি চিঠি দেয়। তাতে বলা হয়েছিল 4 জন অফিসার এবং 1 জন ক্যাজুয়াল ডাটা এন্ট্রির বিরুদ্ধে সাসপেনশনের পাশাপাশি এফআইআর করতে হবে, কিন্তু রাজ্য সরকার তা করেনি। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ সাসপেন্ড
করছ আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না, আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। উল্টে আবার 28 তারিখে যখন রিমাইন্ডার চিঠি পাঠায় রাজ্য সরকারের কাছে জাতীয় নির্বাচন কমিশন, তার 72 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং 3টের সময় যে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্য সরকার তথা মনোজ পন্ত পাঠালেন, তাতে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। অর্থাৎ 4 জন অফিসারের বিরুদ্ধে কোনো রকম এফআইআর করা হয়নি, তাদের সাসপেনশনও করা হয়নি। শুধুমাত্র একজন AERO এবং একজন ডাটা এন্ট্রি যে ক্যাজুয়াল অপারেটর, তাকে নির্বাচন প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং চিঠির প্রথম পাড়ায় লেখা হয়েছে এই অফিসাররা নিচু তলায় এতটাই কাজের প্রেশারে থাকেন, তার পাশাপাশি তাদের নির্বাচনের কাজ করতে হয়, ফলে তাদের উপর একটা বিশাল পরিমাণ চাপ রয়েছে। এনকোয়ারি অর্থাৎ তথ্যানুসন্ধান শুরু হয়েছে, সেই তথ্যানুসন্ধানের রিপোর্ট পুরো মাত্রায় পাওয়ার পরে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হবে। আর তারই প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে আজকে, সেখানে মুখ্য সচিব মনোজ পন্তকে আগামীকাল বিকেল 5টার মধ্যে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে হাজিরা দিতে হবে। যদি সেক্ষেত্রেও কোনো জট না কাটে, তখন নির্বাচন কমিশনকে জানাতে হবে রাষ্ট্রপতিকে যে এই বিরোধটা যাতে মীমাংসা করে নেওয়া যায়, এবং এক্ষেত্রে উভয় পক্ষেরই সর্বশেষ যে জায়গাটা জুডিশিয়াল রিভিউ অর্থাৎ আদালতের জায়গাটা খোলা থাকছে। দেখুন, জাতীয় নির্বাচন কমিশন কাকে ডেকেছেন বলুন তো? এই রাজ্যে আমলাদের যিনি মাথা, অর্থাৎ মুখ্যমন্ত্রী হচ্ছেন শীর্ষ প্রশাসনিক পদ, ঠিক তারপরেই মুখ্যমন্ত্রীর পরেই যার পদ প্রশাসনিক ক্ষেত্রে, তাকে ডেকেছেন। দেখুন, তৃণমূল জমানায় নির্বাচন কমিশনের সঙ্গে, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে, আমি আরো স্পষ্ট করে বলি, মমতা বনাম জাতীয় নির্বাচন কমিশন আমরা পর 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 অনেক ইস্যুতে দেখে এসেছি, প্রায় 10 বছর ধরে, 1 দশক ধরে। কিন্তু কখনো ডাইরেক্ট মুখ্য সচিবকে ডেকে পাঠানো হচ্ছে আমার মনে পড়ছে না, সম্ভবত আপনাদেরও এরকম কোনো ঘটনা ঘটেনি, সম্ভবত মনে পড়ার কথাও নয়। আমি এইটাই বলছি যে হাইয়েস্ট যিনি এই রাজ্যে সেকেন্ড পদাধিকারী, তাকে ডাকা হচ্ছে। ফলে এখন সাধারণ মানুষের আগ্রহ যে তিনি গিয়ে কি যুক্তি পেশ করবেন এবং তার সঙ্গে কি, মানে তার প্রতি কি অ্যাপ্রোচ হবে জাতীয় নির্বাচন কমিশনের একেবারে যারা শীর্ষ তারা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সবার আগ্রহ যে সংঘাতের জল কতদূর গড়াবে। নবান্ন সূত্রের খবর, কাল নির্বাচন কমিশনের হেডকোয়ার্টারে উপস্থিত থাকবেন মুখ্য সচিব এবং কাল সকালেই তিনি দিল্লি রওনা দিচ্ছেন। সকালের বিমানেই দিল্লি যাচ্ছেন মনোজ পন্ত। কমিশনের তলব কাল দিল্লিতে মুখ্য সচিব, এবং তা নিয়ে বাংলার রাজনীতি আরো গরম হয়ে গেল। প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কার জন্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। মুখ্য সচিবকে ডেকে পাঠানো জাতীয় নির্বাচন কমিশন, এটা নিয়ে আমি তো কিছু বলতে পারবো না, কারণ না আমি দিল্লিতে কোনোদিন গেছি না। প্রশাসনিক সূত্রের খবর, আগামীকাল সকালেই বিমানে দিল্লি রওনা দিচ্ছেন মুখ্য সচিব মনোজ পন্ত। এরপর জাতীয় নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন কমিশনের এই আদেশকে অমান্য করার যে সাহস বা দুঃসাহস, সেটা দেখিয়েছে আমাদের চিফ সেক্রেটারি CS। সেটি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকানো চমকানোর জন্য। রাজনীতির নেতাদের দ্বারা যদি কথায় কথায় উদ্বোস করতে হয়, তাহলে প্রশাসনিক নিরপেক্ষতা বলে দেশে কিছু থাকে না। আমি বিশ্বাস করি আইনানুগ বিবেচনায় নির্বাচন কমিশনই হোক আর চিফ সেক্রেটারি হোক, তারা নিশ্চয়ই চলবেন এবং চলা উচিত। তবে উনি জেনে শুনেই অর্ডার দিয়েছেন যাতে ওকে দিল্লি থেকে ডেকে পাঠায়। সেই আচরণবিধি লাগু হওয়ার অনেক আগে বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূত অতি সক্রিয়তা দেখাচ্ছে কি না, সেটা নিয়েও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। উত্তর দেবেন, যেই ভোট চুরি করুক রাজ্য আর কেন্দ্র, তার আমরা বিরোধী। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তারা তাদের যে এখতিয়ার ভারতবর্ষের সংবিধান তাদেরকে দিয়েছে, সেই এখতিয়ারের বলের বশবর্তী হয়ে তারা ব্যবস্থা নেবে।
সেই বলকে প্রয়োগ করবে, প্রয়োগ তো করা উচিত। বিরোধী নেতা তো কথায় কথায় নাম ধরে ধরে বলে একে বদলি করব, ওকে এই করব, WBCS এই করব, IAS IPS ওই করব। তো এটাই একটা উচ্চতর ফরম্যাটে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি করছে কিনা সেগুলো খতিয়ে দেখা দরকার। মনোজ পল, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না, সংবিধানই ফাইনাল আমাদের দেশে। কার কতদূর এখতিয়ার, কে কি করতে পারবেন, এটাই হচ্ছে এখন সাধারণ মানুষের চর্চার বিষয়। তাই আমরা আপনাদের বিশেষজ্ঞদের মতামত শোনাচ্ছি। এখানে কি শেষ হবে, নাকি কমিশনের সুপারিশ রাজ্য সরকার শেষ পর্যন্ত যদি না মানে তাহলে কমিশন কি করতে পারে, পরবর্তী কমিশনের যে সম্ভাব্য পদক্ষেপ সেটা কি হতে পারে আমরা জানতে চেয়েছিলাম কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের কাছে। শুনুন তার মত। আরেকটি কথা নির্বাচন কমিশন বলেছিল যে তাদের বিরুদ্ধে FIR করতে হবে। এই FIR করার ক্ষেত্রে কিন্তু আইনটা ভিন্ন, এটা একটা ফৌজদারি বিষয়। এক্ষেত্রে প্রয়োজন হলে কমিশনও সুমোটো একটা FIR করার সম্ভাবনার কথা ভাবতে পারে। अभी पिक्चर बाकी है। স্যারে গরম রাজনীতি, বঙ্গের রাজনীতি, জাতীয় রাজনীতি, আর এই ইস্যুকে হাতিয়ার করেই আজ সংসদ চত্বরে আবার বিক্ষোভ। বিরোধীদের হাতিয়ার ছিল 124 মানে 124, 124 নট আউট। দেখুন তো সেটা কি। SIR এর বিরোধিতায় এক কাট্টা ইন্ডিয়া ব্লক। SIR এর বিরোধিতায় বিক্ষোভে সাদা টি শার্ট পরেন বিরোধী সাংসদরা। টি শার্টের সামনে লেখা মিনতা দেবী আর পিছনে লেখা 124 নট আউট। রিপোর্ট বলছে বিশ্বের প্রবীণতম 115 বছরের ইথেল ক্যাথেরহ্যাম। বিহারে ভোটার তালিকায় 124-এর মিনতা দেবী প্রথমবারের ভোটার হিসেবে। খবর চাউর হতেই 124 নট আউট বিক্ষোভে বিরোধীরা একেবারে ছবি দেওয়া টি শার্ট পরেই সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হন প্রিয়াঙ্কা ও সোনিয়া গান্ধীও। कॉन्स्टिट्यूशन को प्रोटेक्ट करने, उसकी रक्षा करने, संविधान की रक्षा करने, और हम करते रहेंगे, हम रुकेंगे नहीं। फर्स्ट टाइम मिनता देवी सर 124 इयर्स वोटर ID कार्ड, ऐसे तो बहुत अनलिमिटेड केसेस हैं। अभी पिक्चर बाकी है। पिक्चर अभी बाकी है। এদিনের বিক্ষোভে ছিল তৃণমূলও। বিরোধী জোট একেবারে এক কাট্টা। 303 থেকে 240-এ নেমে যাওয়ার পরেও, সিঙ্গেল লার্জেস্ট পার্টি না হওয়ার পরেও ঘামন্ড কমেনি। কিন্তু আমরা বিশ্বাস করি যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া উইল টেল দ্য লাস্ট ওয়ার্ড। মানুষ শেষ কথা বলে। লিস্ট রিভিশন হবে না, এই দাবি কতদিন চলবে? যে মারা গেছে তো কি হয়েছে, সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক? মঙ্গলবার মানে আজ আবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছে ইন্ডিয়া ব্লক, এবং গতকাল সবাই মিলে তারা কমিশন গিয়েছিল, যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেনি যদিও। রোজ রোজ ইন্ডিয়া ব্লক তাদের একটা ইউনাইটেড ছবি, এককাঠ্টা হওয়ার ছবি দেখাতে চাইছে। আমাদের সবার বেসিক 5-7টা প্রশ্ন রয়েছে, তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের মিছিল করে গেছি। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। পুলিশ লাঠিচার্জ করেছে, চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে গেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, এমনকি মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে। পারেনি, সায়নী ঘোষ পারেনি, কালকে জুনমালিয়া পারেনি, কালকে মহুয়া বাজার এসে গেছে। মহুয়ার কালকে জিতেছে মহুয়া মিত্র। ভারতবর্ষ দেখেছে যে মহুয়া মিত্র অল দ্য বেস্ট। ওনার
ওনার নামটা আমার মনে হয় না নিয়াই মনে হয় উনি তো ষাঁড়ের মতো চিল্লান। বাংলার তৃণমূল কংগ্রেসের নাট্যকারদের দল হয়ে গেছে। আরামবাগের আমাদের ছোট বোন, সেও ভালো অভিনয় করছে। রাহুল গান্ধীকে এত গালিগালাজ করতো, সে রাহুল গান্ধীর কাছে এসে তারা আবার একটু প্রচারের আলোয় পাচ্ছেন। ওনাদের বিরোধী দলনেতা কন্যা সুরক্ষার জন্য যাত্রা করছেন, আর একজন সাংসদ সংসদ ভবনে কন্যাদের আক্রমণ করছেন। এ থেকে তো বোঝা যাচ্ছে নাটকটা কারা করছে। তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ কুণাল ঘোষের। তিলোত্তমার বাবার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। ক্ষমা না চাইলে 4 দিন পর মামলার হুঁশিয়ারি। কুণাল ঘোষের চিঠি এখনো পাইনি, চিঠি পেলে জবাব দেব জানিয়েছেন তিলোত্তমার বাবা। উনি গেছিলেন, উনি কী কারণে গেছিলেন এবং সিবিআই সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে যে কুণাল ঘোষ কোনোদিন আমাদের অফিসে আসেনি। এখানেই তো আমাদের দ্বন্দ্বটা তৈরি হয়েছে, এই জন্যই আমরা ওনার বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়েছি। নির্মল ঘোষকে যেদিন জিজ্ঞাসাবাদ করে তার 2 দিন কি 3 দিন পরে গেছিলেন। এটা গেছিলেন কেন সেটাই আমরা উদ্ধার করার চেষ্টা করছি। আসলে জিনিসটা পেয়েও যাব, যখন এরকম হোক উনি আরও নোটিশ পাঠান তাহলে উনি বুঝে যাবো ব্যাপারটা। আজকে একটা দক্ষিণ কলকাতার বাসিন্দাদের জন্য সুখবর, জানুয়ারির মধ্যেই তৈরি হয়ে যাবে ধাপার জয় হিন্দ জল প্রকল্পের কাজ। এই প্রকল্পের কাজ শেষ হলে বিশুদ্ধ পানীয় জল পাবেন তপসিয়া থেকে বাইপাস লাগোয়া যাদবপুর টালিগঞ্জের বাসিন্দারা। দ্রুত শেষ হবে কাজ, আজ পরিদর্শনের পর জানিয়েছেন কলকাতার মেয়র। গড়িয়া ঢালাই ব্রিজের কাছেও একটি জল প্রকল্প তৈরি করছে কলকাতা পুরসভা। শহরের পানীয় জলের সংকট দূর করতেই এই উদ্যোগ জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।